আসসালামু আলাইকুম। 17তম স্কুল পর্যায়ে নিবন্ধনের যে গণিতের কোশ্চেন, এটা আমি সমাধান দেব। প্রথম অঙ্কে বলা আছে পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত বছর? আমাদের অ্যান্সার বের করতে হবে পুত্রের বর্তমান বয়স। এখানে পিতা ও পুত্রের বয়সের গড় দেওয়া আছে 30 বছর। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হবে। 6 বছর পরে তাদের দুইজনের বয়সই বৃদ্ধি পাবে। পুত্রের বয়স 6 বছর বৃদ্ধি পাবে, পিতার বয়স 6 বছর বৃদ্ধি পাবে, 6 6 12 হবে। সেটা আমরা যে বেসিক নিয়ম দেখতে পারি আগে, পুত্রের বর্তমান বয়স এক্স বছর। পিতার বর্তমান বয়সটা কি হবে? পিতার বর্তমান বয়স হবে, টোটাল তাদের বয়সের যে গড় দেওয়া আছে, 30 বছর। সমষ্টি করবো আমরা, দুইজনের গড় 30 বছর হলে 30কে গুণ করতে হবে 2 দ্বারা, 60 বছর। এখানে মাইনাস করতে হবে এক্স, যে পুত্রের এক্স বছরটা মাইনাস করে দিলে পিতার বয়স পাওয়া যাবে। তাহলে পিতার বয়স পেলাম আমরা 60 - এক্স বছর। এদের বয়স আবার বলছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এত। 6 বছর অতিক্রান্ত হতে হবে, তার বয়সের অনুপাত দেখাবে 5:1 দেখাবে। দুইজনের সাথে কিন্তু 6 বছর, একজনের 6 বছর বৃদ্ধি পাবে, আরেকজনের 6 বছর বৃদ্ধি পাবে। তাহলে আমরা অনুপাতে লিখতে পারি যেটা, যে পিতার বয়সের বর্তমান অনুপাত অনুপাত পুত্রের বয়সের বর্তমান অনুপাত, যেটা আমরা একবার লিখলাম যে সত্য মতে পিতার বয়সের অনুপাত 60 - এক্স, এটা অনুপাত মানে ভাগ দিয়ে দিলাম একবারে, যেটা পুত্রের বয়স হবে, পুত্রের বয়স এক্স। 6 বছর পরে তাদের বয়স অনুপাত হবে 5:1। এদের সাথে 6 হবে, পিতার বয়সের সাথে 6 যোগ হবে, পুত্রের বয়সের সাথেও 6 যোগ হবে, কারণ উভয়ের বয়সে 6 বছর করে বৃদ্ধি পাবে। অনুপাত আসবে 5/1। এটা আমরা আগে যোগ করি, 60 আর 6 66 - এক্স ডিভাইডেড এক্স যোগ 6। 5/1 বজ্র গুণন, যেটাকে আমরা বলতে কৌণিক গুণন। এই কোণে এই কোণে গুণ করবো, এই কোণে এই কোণে গুণ করবো। আমরা এই 1 দিয়ে যদি এই রাশিকে গুণ করি, ঠিক ওটাই হবে। 66 - এক্স ইকুয়াল 5 দ্বারা এক্স গুণ করলে 5x প্লাস 5 দ্বারা 6 গুণ করলে 5 6 30। আমরা এক্স এর সহগের মানটা এ পাশে নেব, আর ধ্রুবকের মানটা ডান পাশে পক্ষান্তর করে দেব। -x - 5x প্লাস আছে বাম পাশে নেওয়ার কারণে -30, এইটা প্লাস আছে ডান পাশে পার করার জন্য মাইনাস। এই দুটো যোগ করলে, দুটোর সঙ্গে যোগ আছে তো -6x, এইটা বিয়োগ করলে 36। ঠিক এক্স এর মান বের করার জন্য আমরা এই পাশে আসি, যে 6, এই উভয় পাশে মাইনাস কেটে দিলাম। 6x ইকুয়াল 36, x ইকুয়াল 36/6 36। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম? এক্স এর মান পেলাম 6। তাহলে ঠিক এই 6টা আমাদের সঠিক অ্যান্সার। 6 বছর হচ্ছে পুত্রের বয়স, এক্স সমান যেটাকে বলতে পারি 6 বছর। 6 যে অপশনের মধ্যে আছে সেটাও সঠিক অপশন, অপশন খ নম্বর সঠিক। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 6, 9, 12, 15 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় বাজবে? তাহলে আমরা এই 5টা ঘন্টার লসাগু বের করব। 3, 6, 9, 12, 15 এর লসাগু হলো 30, 60, 3 × 180। এই 5টি ঘন্টার লসাগু হলো 180। এই 180 এটা কি বলা হয়েছে? সেকেন্ড। তাহলে আমাদের লসাগুটাও হবে সেকেন্ড। 180 যে অপশনে থাকবে সেটাই আমাদের সঠিক অ্যান্সার, কিন্তু 180 সেকেন্ড কোনো অপশনে নাই। তাহলে আমরা এটা মিনিটে পরিণত করি। আমরা কি জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট, অতএব 1 সেকেন্ড সমান 1 এর 60 মিনিট।
অতএব আমাদের এখানে কি আছে, লসাগু আছে 180। 180 সেকেন্ড সমান 180 ভাগ 60 সমান সমান 3। এটা আমরা কি পেলাম, মিনিট। এটাই আমাদের অ্যান্সার। এই 3 মিনিট যে অপশনে আছে সেটাই আমাদের সঠিক অ্যান্সার। অপশন গ নম্বর সঠিক। 3 নম্বর অঙ্ক, যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ এবং 10 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে? এটা আমাদের ঐকিক নিয়মের অঙ্ক, কিন্তু এখানে অপশন দুটো আছে। সেটা হলো 3 জন পুরুষ বা 5 জন বালক। এই 3 জন পুরুষ যে কাজটা করতে পারে 20 দিনে, আবার ওই 5 জন বালকই ওই কাজটাই 20 দিনে করতে পারে। অঙ্কে চাইছে 4 জন পুরুষ এবং 10 জন বালক, মানে 4 জন পুরুষ এবং 10 জন বালক মিলে ওই কাজটি কত দিনে করতে পারবে, এটা আমাদের অঙ্কে চাইছে। তাহলে আমরা এই 5 জন বালক সমান 3 জন পুরুষ ধরি। 5 জন বালক সমান 3 জন পুরুষ। অতএব একজন বালক সমান, অবশ্যই কম হবে, 5 জন পুরুষ। যেহেতু আমরা 5 জন বালককে 3 জন পুরুষে পরিণত করলাম, তাহলে এখানে বলা আছে 4 জন পুরুষ এবং 10 জন বালক, তাই আমরা এখানে 10 জন বালককে আবার পুরুষে পরিণত করব। অতএব 10 জন বালক সমান 3 গুণ 10 ভাগ 5, তাহলে 5 দুগুণ 10 গুণ করলে 3 দুগুণ 6, 6 জন পুরুষ পেলাম। তাহলে আমরা 10 জন বালক সমান পেলাম হচ্ছে 6 জন পুরুষ। অঙ্কে বলা আছে 4 জন পুরুষ এবং 10 জন বালক। যেহেতু আমরা 10 জন বালক সমান পেলাম 6 জন পুরুষ, তাহলে 4 যোগ 6, এটা হবে 10 জন পুরুষ। 3 জন পুরুষ কাজটি করে 20 দিনে। অতএব একজন পুরুষ কাজটি করে, অবশ্যই বেশি হবে, 20 গুণন 3। এখানে আমরা বের করলাম হচ্ছে 10 জন পুরুষ, 4 জনের সাথে 6 যোগ, 6 কেন যোগ, এই 10 জন বালক সমান 6 জন পুরুষ। তাহলে এখানে অতএব 10 জন পুরুষ কাজটি করতে পারে 20 গুণন 3 ভাগ 10, এটা কাটা দিলাম, তাহলে বেরোলো 6 দিনে। 4 জন পুরুষ এবং 10 জন বালক কাজটি করতে পারবে 6 দিনে। উত্তর 6 যে অপশন আছে সেটাই আমাদের সঠিক অ্যান্সার। 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কতদিন বেশি লাগবে? তাহলে প্রথমে লোক ছিল 8 জন, পরে বলা হয়েছে 2 জন লোক কমিয়ে দিলে কাজটি করতে শতকরা কতদিন বেশি সময় লাগবে? 8 জন লোক কাজটি করে কয় দিনে? 12 দিনে। অতএব একজন লোক কাজটি করবে অবশ্যই বেশি, 12 গুণ 8 দিনে। আর এখানে বলা হয়েছে 2 জন লোক কমিয়ে দিলে, তাহলে 8 থেকে 2 জন লোক কমিয়ে দিলে 6। অতএব 6 জন লোক কাজটি সম্পন্ন করে 6 দোকানে 12, 8 দোকানে 16 দিনে। 2 জন লোক যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কাজটি করতে 16 দিন সময় লাগে। আর এখানে বলা হয়েছে 2 জন লোক কমিয়ে দেওয়ার পর শতকরা কতদিন বেশি লাগে। তাহলে দিন আমাদের ছিল 8 জনে ছিল 12 জন, 8 জন লোক কাজটি করতে পারে 12 দিনে। আর এখানে 2 জন লোক কমিয়ে দেওয়ার কারণে আসলে হচ্ছে 16 দিন। তাহলে দিন বেশি লাগলো কত? 16 মাইনাস 12 সমান 4 দিন, এটা আমাদের বেশি লাগলো। তাহলে 4 দিন বেশি লাগে কয় দিনে? 12 দিনে। তাহলে আমরা লিখি 12 দিনে বেশি লাগে 4 দিনে। অতএব 1 দিনে বেশি লাগে, অবশ্যই কম হবে। অতএব
এখানে বলা আছে শতকরা কতদিন লাগবে। শতকরা বলতে কি বুঝি আমরা? 100। তাহলে 100 দিনে কি লাগবে? 4 গুণ 100 ভাগ 12, 3 4 12, 3 দ্বারা 100 কাটাকাটি করলে হবে 33 পূর্ণ 1/3। 33 পূর্ণ 1/3 যে অপশনে আছে সেটা আমাদের সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার গ। 5% হারে 5,000 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা? পার্সেন্টেজ দেওয়া আছে 5, মূলধন দেওয়া আছে 5,000 টাকা, বছর দেওয়া আছে 2। এটা দুইটা ক্ষেত্রে সুদ বের করতে হবে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। এই দুটার সুদের পার্থক্য করতে হবে, যেটা পাবো সেটা আমাদের সঠিক অ্যান্সার হবে। আমরা প্রথমত সরল সুদের সূত্র জানি। আমরা জানি I ইকুয়াল পি এন আর। পি মানে কি? প্রাথমিক মূলধন, প্রারম্ভিক মূলধন, এন বছর, আর পার্সেন্ট। প্রারম্ভিক মূলধন আছে 5,000 টাকা গুণন এন আমাদের মান আছে 2, আর এর মান আছে 5%। 5% মানে 5 ভাগ 100। এই 2 শূন্য কেটে দিলাম। 50 গুণন 2 গুণন 5, 50 দ্বারা 2 গুণ করলে 100, 100 দ্বারা 5 গুণ করলে 500, 500 টাকা। তাহলে সরল সুদ পেলাম আমরা 500 টাকা। এখান থেকে চক্রবৃদ্ধি সুদ বের করব। চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের সূত্র আমরা জানি সিআই। সিতে কম্পাউন্ড, আইতে ইন্টারেস্ট। চক্রবৃদ্ধি সুদ বা চক্রবৃদ্ধি মুনাফা পি 1 যোগ আর টু দি পাওয়ার এন মাইনাস প্রারম্ভিক মূলধন মাইনাস করে দেবো, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদটা পাবো। এর মান হচ্ছে পির মান 5,000 টাকা 1 যোগ R%। R% মানে 5%। 5% যেটাকে আমরা দেখাতে পারি, এইটা কাটাকাটি করলে 1 ভাগ 20। 1 ভাগ 20। এনের মান আমরা 2 বছর পাওয়া। প্রারম্ভিক মূলধন পি 5,000 টাকা। এটাকে আমরা লসাগু করব 20। এই 20 দিয়ে 1 কে গুণ করলে 20 যোগ 1 পাওয়ার 2 মাইনাস 5,000 টাকা। এটা উপরে যে 20 আর 1 যোগ করলে 21, 21 ভাগ 20 পাওয়ার 2 মাইনাস 5,000 টাকা। এইটা পাওয়ার আছে 2টা 21 আর 2টা 20 গুণ করবো আমরা। 2টা 21 গুণ করলে 441 ভাগ 2টা 20 গুণ করলে 4, 2টা 0 মাইনাস 5,000। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি, 2 শূন্য কেটে দিলাম। 50 দ্বারা গুণ করবো 441কে। আমরা যে সংখ্যাটা পেলাম, এটা 4 আছে, 4 দ্বারা আবার আমরা ভাগ করতে পারি। এটাকে ভাগ 4 মাইনাস 5,000 টাকা। এই 4 দ্বারা কিন্তু আমরা ভাগ করতে পারি। এই 4 দ্বারা ভাগ করব, এই সংখ্যাকে 4 দ্বারা ভাগ করব। এইটাকে ভাগ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে, সমান 5512.5 মাইনাস 5,000 টাকা। এখান থেকে বিয়োগ করলে যেটা পেলাম, এটা আমরা পেলাম চক্রবৃদ্ধি সুদ পেলাম। এই চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ, সরল সুদ পেলাম আমরা 500 টাকা, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 512.5 টাকা। এই দুটো যদি পার্থক্য করি তাহলে কি পাবো? যে 512.5 মাইনাস 512.5, এটা আমাদের অ্যান্সার হবে। এত টাকা পার্থক্য, সরল এবং চক্রবৃদ্ধি দুইটার সুদের পার্থক্য যেটা বের করলাম আমরা 12.5। এই 12.5 অপশন খর মধ্যে রয়েছে, খ নম্বর সঠিক অপশন। 10% লস, তাহলে এটা অবশ্যই 90 হবে গুণন 100। তাহলে আমরা 135 ঠিক রাখলাম। 120 থেকে 90 বিয়োগ করলে পেলাম 30 গুণন 100। এটা আমরা কাটাকাটি করি, এই 0 কাটা, 3 দিয়ে 125 কাটলে 45, 45 দিয়ে 10কে গুণ করলে 50। এটাই আমাদের উত্তর। 6 নম্বর অঙ্ক,
একটি দ্রব্য বিক্রয় করে বিক্রেতার 10% ক্ষতি হলো। ক্রয় মূল্য 135 টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? এই অঙ্কটা আমরা শর্ট টেকনিক এবং বেসিক দুটো নিয়মেই দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমরা বেসিক দেখব, পরে আমরা অ্যাডভান্স অর্থাৎ শর্টকাট দেখব। এখানে বলা হয়েছে প্রথম বিক্রির সময় তার 10% ক্ষতি হয় এবং ক্রয় মূল্য যদি 125 টাকা বেশি হতো তাহলে বিক্রেতার 20% লাভ হতো। এখানে দ্রব্যটি দুইবার বিক্রয় করা হয়েছে। আমরা এটার সলভ দেখি। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 10 সমান সমান 90 টাকা। আবার বলা হয়েছে 20% লাভ, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20, যেহেতু লাভ বলা হয়েছে তাহলে 120 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে হলে প্রথমে বের করতে হবে এই দুটো বিক্রয় মূল্যের ব্যবধান। বিক্রয় মূল্যের ব্যবধান 120 মাইনাস 90, তাহলে হলো 30 টাকা। বিক্রয় মূল্যের ব্যবধান 30 টাকা। আর অঙ্কে বলা হয়েছে বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে, 135 টাকা বেশি হলে, তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 30 টাকা কি বের হলো, 30 টাকা মানে 120 টাকা বিক্রয় করলে 30 টাকা লাভ বের হলো। এটা তাহলে বিক্রয় মূল্য 30 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য অবশ্যই কম হবে, 100 ভাগ 30। অতএব বিক্রয় মূল্য এখানে কি বলা আছে, বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে, তাহলে 135 আমরা এখানে আনি, 135 টাকা বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য 100 গুণ 135 ভাগ 30। এই শূন্য কাটা দিলাম, 3 দ্বারা 135 কে কাটলে আমরা পাবো হচ্ছে 3 4 12, 3 5 15, 45। তাহলে 10 দিয়ে 45 গুণ করলে পাবো আমরা 450 টাকা। এই 450 টাকা আমাদের উত্তর। এই 450 টাকা যে অপশন আছে সেটাই আমাদের অ্যান্সার খ। এই অঙ্কটা আমরা দেখবো অসাধারণ একটা শর্ট টেকনিকে, যে শর্ট টেকনিককে আমরা 1 মিনিটেই অঙ্কটির সমাধান বের করতে পারবো। তাহলে আমরা শর্ট টেকনিকটা দেখি। প্রথমে একবার 10% ক্ষতি হয়, পরে 20% লাভ হয়, আর দ্রব্যটির 135 টাকা বেশি বিক্রয় করলে 20% লাভ হয়। এইরকম দুইবার বিক্রয় করলে এই অঙ্কের শর্ট টেকনিক হবে ক্রয় মূল্য সমান বেশি ক্রয় মূল্য ভাগ লাভের বিক্রয় মূল্য বিয়োগ ক্ষতির বিক্রয় মূল্য গুণ হবে 100। 100 কি কারণে গুণ দিলাম, যেহেতু এটা আমাদের শতকরার অঙ্ক, এই জন্য 100 গুণ দিলাম। তাহলে বেশি ক্রয় মূল্য কত দেওয়া আছে, 135। 135 ভাগ লাভের বিক্রয় মূল্য 20%। 20% লাভ হলে অবশ্যই 120 টাকা হবে। লসের বিক্রয় মূল্য 10% লস, তাহলে এটা অবশ্যই 90 হবে, গুণন 100। তাহলে আমরা 135 ঠিক রাখলাম, 120 থেকে 90 বিয়োগ করলে পেলাম 30, গুণন 100। এটা আমরা কাটাকাটি করি, এই শূন্য কাটা, 3 দিয়ে 135 কাটলে 45, 45 দিয়ে 10কে গুণ করলে 50। এটাই আমাদের উত্তর। এই হলো আমাদের অসাধারণ টেকনিক। এইরকম অসাধারণ টেকনিক আমাদের চ্যানেলে অনেক অঙ্কে দেওয়া আছে। এরকম টেকনিকগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এই ধরনের অঙ্ক একটা ম্যাজিক। এই ম্যাজিক অঙ্ক
কোনো সূত্র লাগে না। যত অঙ্ক এই ধরনের আছে এটা ম্যাজিক দেওয়াই ভালো। ম্যাজিক কিরকম, যে এইটার অনুপাত দেওয়া আছে কত, 3:2। এটা ম্যাজিক যদি করি আমরা, ম্যাজিক করলে স্কোয়ার দেবো, স্কোয়ার করে নেবো, 3 3 9, 2 2 4, অ্যান্সার পেয়ে গেছি আমরা 9:4। 9:4 যে অপশনের মধ্যে আছে সেটা সঠিক, অপশন ঘ নম্বর সঠিক। এই ধরনের ম্যাজিক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ। এই অঙ্কটা আমরা বেসিকে দিই। যেহেতু দুইটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি πr², আবার আরেকটি বৃত্ত, তাহলে আরেকটি ক্ষেত্রফল πr²। তাহলে দুইটি বৃত্তের ক্ষেত্রফলকে আমরা অনুপাত করবো, অনুপাত করলে অ্যান্সার পাবো। প্রথম বৃত্তের ক্ষেত্রফল πr1², যেহেতু দুইটা বৃত্ত আসতে 1 দিলাম, 1²। পায়ের মান ঠিক থাকবে। এখানে আর এর মানটা কি নেব, যে অনুপাতের মান দেওয়া আছে, যে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 3, ঠিক আর এর জায়গায় 3 বসাবো, আর উপর কিন্তু স্কোয়ার দিয়ে নেব। তাহলে কত আসবে আমাদেরকে, 3 3 9 পাই। এটা কিন্তু প্রথম বৃত্তের ক্ষেত্রফল আমরা পেলাম। অনুরূপভাবে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল πr2²। এখানে পায়ের মান আমরা পায়ের মানটা স্থাপন করবো না, এটা রাখবো। আর এখানে আর এর মানটা নেব, দ্বিতীয় অনুপাত কত আছে 2, 2 এর উপর কি করে স্কোয়ার করবো, যেহেতু স্কোয়ার আছে। তাহলে 2 2 4। তাহলে এইটা দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল, এটা প্রথম বৃত্তের ক্ষেত্রফল। অঙ্কে বলা আছে ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে এই দুইটা ক্ষেত্রফলের অনুপাত করবো আমরা। প্রথম বৃত্তের ক্ষেত্রফল আমরা দেখাতে পারি যে 9 পাই অনুপাত দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল যেটা পাচ্ছি আমরা 4 পাই। অনুপাতে দুইটা রাশি, পূর্ব রাশি এবং পর রাশি, এই দুইটা রাশির মধ্যে সংখ্যা যদি একই হয়, এই সংখ্যা কিন্তু কেটে দেওয়া যাবে। সংখ্যা এখন কি আছে, পাই আছে, এখানে পাই আছে, আমরা অপসারণ করে দিলাম 9:4। এটা কিন্তু অ্যান্সার, অপশন ঘ নম্বর সঠিক অপশন। পরের অঙ্ক 8 নম্বর অঙ্ক দেখি। 9,800 টাকা 2:3:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে? এই 9,800 টাকাকে 2 3 4 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অনুপাতের পার্থক্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এই অনুপাতের রাশিগুলো যোগফল করে নিই। তাহলে লিখি আমরা অনুপাতের যোগফল কত, 2 + 3 + 4 + 5 সমান সমান 14। অনুপাতের রাশিগুলো যোগফল বের হলো আমাদের 14। তাহলে আমাদের অঙ্কে চাইছে হচ্ছে বৃহত্তর অংশ আর ক্ষুদ্রতর অংশ। বৃহত্তর অংশ কত, 5, এই অংশের ভাগ বের করতে হবে। আর ক্ষুদ্রতর অংশ 2, এই অংশের ভাগ বের করতে হবে। ভাগ বের করার পর, এই অংশগুলো বের করার পর আমাদের দুটোর বিয়োগ করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার পাবো আমরা। বৃহত্তর অংশ সমান 9,800 গুণ অনুপাতের রাশির আমাদের টোটাল কত পেলাম, 14। বৃহত্তর অনুপাত 5 ভাগ টোটাল অনুপাত হচ্ছে 14, অনুপাতের যোগফল 14। এটা আমরা কাটাকাটি করি, এটাতে কাটলে আমরা পাবো হচ্ছে 5 14 70, 6 14 84, 7 14 98। তাহলে 700, 5 আর 700কে গুণ করলে পাবো আমরা 3500। এটা পেলাম আমরা বৃহত্তর অংশ। ক্ষুদ্রতর অংশ সমান 9,800 গুণ ক্ষুদ্রতর অংশ আমরা কত, 2, টোটাল অনুপাত 14। এটা আমরা আবার কাটাকাটি করলাম, আবার পেলাম 700। তাহলে 2 দ্বারা 700 গুণ করলে পেলাম 1400। এখন আমাদের অঙ্কে চাইছে হচ্ছে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য। তাহলে আমরা বৃহত্তর অংশ পেলাম 3500 আর ক্ষুদ্রতর অংশ পেলাম 1400, এই দুটো বিয়োগ করলে অ্যান্সার আমরা পাবো। তাহলে 3500 মাইনাস 1400, তাহলে কত বেরোলো আমাদের, 2100। 2100 আমাদের অ্যান্সার। 2100 যে অপশন আছে সেটাই আমাদের সঠিক অ্যান্সার। অ্যান্সার ক। লগ বেস √3 আর্গুমেন্ট 3 প্লাস লগ বেস 4 আর্গুমেন্ট 2 সমান কত?
এইটা লগারিদমের অঙ্ক, লগারিদমের বেসিক্যাল নিয়ম আছে, এই নিয়ম প্রয়োগ করলে এই অঙ্কটা সমাধান করা যাবে। তাহলে আমরা এই যে লগের বেস দেওয়া আছে, এটা আর্গুমেন্ট দেওয়া আছে, মাঝখানে প্লাস দেওয়া আছে, লগের বেস দেওয়া আছে এবং আর্গুমেন্ট দেওয়া আছে, সমান কত আসবে? এই দুইটা লগের সমাধান করলে কত হবে? লগ বেস √3 আর্গুমেন্ট 3 প্লাস লগ বেস 4 আর্গুমেন্ট 2, এইটা সমাধান করলে আমরা কত পাবো? লগের বেস আর আর্গুমেন্ট যদি মিলে যায় তাহলে এটা কেটে যায়। কিরকম? আমি এর পাশে দেখাই যে লগ বেস এ আর্গুমেন্ট এ, পাওয়ার উপরে যাই থাক না কেন, 2 থাক 4 থাক, সেটা পাওয়ারটা আসবে লগের সামনে, তাহলে 2 গুণন এইটাকে যদি আমরা এই বেস আর আর্গুমেন্ট মিলে যায় এটাকে কেটে দিতে পারি, কাটার মান থাকে 1, গুণ করলে 2। এটা আমরা অ্যান্সার করতে পারলাম এই লগের যে সূত্রের মাধ্যমে। ঠিক এখানে সূত্র প্রয়োগ করব, কিন্তু এখানে লগের বেস আছে √3, আর্গুমেন্টে শুধু 3, তাহলে তো কাটা যাবে না। তাহলে এই কাটার জন্য বেস আর আর্গুমেন্ট মিল করে নিতে হবে। লগ বেস √3 আর্গুমেন্ট আমরা 3 করলাম, এখানে 3 আছে, এখানে আমরা √3 করলাম। √3 করার কারণ হচ্ছে এই বেস আর এই আর্গুমেন্ট কেটে দেব, আর এখানে √3 আছে, আমরা উপরে পাওয়ার করতে পারি। তাহলে এই √3 এর উপর পাওয়ার থাকার কারণে যদি পাওয়ার অপসারণ করি তাহলে কিন্তু 3 পাবো। এটা আমরা বলতে পারি যে √3 পাওয়ার, এই রুটের মান 2, এইটা যে উঠে যায়, এই রুট উঠে যায় 3, এটা কিন্তু পাই। এভাবে একাধিক শব্দ 5 স্কয়ার সমান সমান 5। এই অনুযায়ী আমরা এইটা এই লগের বেস এবং আর্গুমেন্ট একই নিলাম, প্লাস লগ 4, এই যে বেস 4 আর এই আর্গুমেন্ট 2 আছে, কাটা তো যাবে না, কাটার জন্য আমরা এর আর্গুমেন্টের 4 করে ফেললাম। কিন্তু এটাকে আমরা কি ফাংশনে রাখলে এই 2 হবে? এটাকে ফাংশনে রাখতে হবে হাফ ফাংশনে। কিভাবে হাফ ফাংশনে দেখে দিচ্ছি আমি এখানে। তাহলে এই 4 এর যে একটা বর্গ আছে সেটা হচ্ছে 2, এইটা, তাহলে এই 2 কেটে যায়, তাহলে 2 এর উপর 1, 2 থেকে যায়। এই অনুযায়ী কিন্তু এটা আমরা পেয়ে গেছি। তাহলে এইটাকে ফাংশনে রাখলে এইটার সমান আমাদের এই 2 পাওয়া যায়। তাহলে এখন আমরা লগের যে বেস এবং আর্গুমেন্ট কেটে যাবে, আর যে পাওয়ার থাকবে এটা সামনে আসবে, 2 সামনে আলো, তাহলে এটা কাটলে থাকবে 1, কাটার মান 1, গুণ দিলে হয় না দিলে হয় যোগ, এইটা এই হাফটা সামনে আসবে, আর এই কাটার মান 1, গুণ দিয়ে দেখে দিলাম, তাহলে 2 যোগ হাফ। এই দুটো যোগ করলে অ্যান্সারটা কি হবে আমাদের? এই দুটো যোগ করার জন্য আমরা, এটা নিচে আছে হর 1, এটা লব আছে 1, হর আছে 2, তাহলে এই 1 আর 2 লসাগু 2 হবে। তাহলে এইটা এই 2 আর 2 এর নিচে 1 আছে, 1 আর 2 ভাগ করলে 2, এবং 2 দিয়ে 2 গুণ করলে 2 গুণ 4, 2 2 মিলে গেল 1, 5/2, এই 5/2টাই অ্যান্সার। এটা অপশন 5/2 আছে, খর মধ্যে খ নম্বর সঠিক অপশন। অঙ্ক নম্বর 10, অর্ধবৃত্তস্থ কোণের মান কত? এই অর্ধবৃত্তস্থ কোণ মান আমরা যে বৃত্তে এটাকে সহজভাবে একটা ম্যাজিক ভাবে দিতে পারি। আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম অর্ধবৃত্তস্থ, তার মানে বৃত্তের এক অংশ কেটে দেবো আমরা, এক অংশ অর্ধবৃত্ত করতে ঠিক মাঝখান দিয়ে একটা জ্যা অঙ্কন করতে হবে, আমরা এই অংশ কেটে দিলাম, তাহলে যেটা পেলাম এটা অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তস্থ মানে কি? বৃত্তস্থ কোণের মান কত? বৃত্তস্থ বলতে এই যে বৃত্তকারে যে একটা এই অর্ধবৃত্ত যে একটা অংশ আছে, এই বৃত্তের উপর কোণ অঙ্কন করতে হবে, কিন্তু এখানে কোনো অঙ্কন করা যাবে না। এই বৃত্তের উপর কোণ অঙ্কন করে আমি এখানে অঙ্কন করতে পারি, এখানেও করতে পারি, কাছাকাছি করতে পারি। এইটা নিয়ে আমাদের অনেক সন্দেহ সজন থাকে যে অর্ধবৃত্তস্থ বলতেছে, অনেকে দেখাচ্ছে যে এখানে কোণ অঙ্কন করতে হবে, এখানে না। অর্ধবৃত্ত যে জায়গা আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপর যে জায়গা আছে তুমি এখানে আঁকাতে পারবা, সমস্যা নেই। অর্ধবৃত্তস্থর উপর কোণ অঙ্কন করলেই হলো, আর যে কোনো অঙ্কন করে সেটা 90 ডিগ্রি হবে। আমরা এখানে অঙ্কন করলাম, এটা কোণ অঙ্কন করে দিলাম, এই যে কোণ, এই কোণের পরিমাণ কিন্তু সর্বদাই 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থর উপর কোণ অঙ্কন করলে 90 ডিগ্রি হবে। এটা ত্রিভুজ, ত্রিভুজের কোণটা 90 ডিগ্রি। অনেক কিন্তু দুষ্টামি করে এরকম করে দেয়, তাহলে কিন্তু হবে না। অনেকে দুষ্টামি করে এরকম করে দেয় যে এখানে কোণ অঙ্কন করলাম, এখান থেকে এখানে নিলাম, তাহলে কিন্তু 90 ডিগ্রি হবে না, কারণ এই যে জ্যার উপর আঁকা যাবে না, অর্ধবৃত্তস্থর উপর আঁকাতে হবে। এই সেই জন্য অর্ধবৃত্তস্থ প্রান্ত বিন্দুতে যেতে হবে, এই প্রান্ত বিন্দুতে না গেলে হবে না। অনেকে দুষ্টামি করে এরকম স্টুডেন্টরা, তাহলে কিন্তু এটা হবে না। তাহলে আমরা অর্ধবৃত্তস্থ কোণ অঙ্কন 90 ডিগ্রি পেলাম। তাহলে এই 90 ডিগ্রির অপশন কোথায় আছে? 90 ডিগ্রির অপশন গ আছে, গ নম্বর সঠিক অপশন। √3 গুণন √5 টু দি পাওয়ার 4 এর মান কত? এটা সাধারণ নিয়ম আমরা লিখতে পারি যে √3 গুণন √5 টু দি পাওয়ার 4। এটা কিভাবে হয়? এটা √3 আছে, এই যে রুটের মান 2 আর √5 রুটের মান 2, রুটকে অপসারণ করার জন্য এই পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখবো।
পাওয়ার 4 ভেঙে লাগার কারণে এই যে √3 ওপর পাওয়ার 2 আছে, √5 এর পাওয়ার 2 আছে, এই দুই দ্বারা আমরা √3 এর এই রুটকে অপসারণ করলাম, আবার এটা দ্বারা এই √5 এর রুটকে অপসারণ করলাম। আর এই যে পাওয়ার লিখলাম, এই পাওয়ারটা হচ্ছে এই পাওয়ার। তাহলে গুণ করে আমরা 3 5 15, 15 উপর স্কোয়ার গুণ করলে 225। 225 অপশন গ নম্বর সঠিক। অঙ্ক নম্বর 12, এ স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল 51 হয়, তবে এ মাইনাস 1 এর মান কত? আমাদের এর মানটা নির্ণয় করতে হবে। এর মান নির্ণয় করার জন্য এখানে যেটা মান দেওয়া আছে, এর মান ইকুয়াল সমান দেওয়া আছে 51। এখান থেকে আমরা বের করব এ স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল 51, বা এইটা আমরা সূত্র প্রয়োগ করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। সূত্রটা প্রয়োগ করবো আমরা মাইনাসে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র আছে একই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, আবার এই প্লাসের থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। একই সূত্র দুইটা ফর্মুলা, কিন্তু আমরা প্লাসের নেব না মাইনাসের নেব? আমরা মাইনাসের নেব, কারণ এখানে মাইনাস আছে, এখানে মাইনাস থাকে, আমরা মাইনাসের ফর্মুলাটা প্রয়োগ করব। তাহলে এ মাইনাস 1 এ স্কোয়ার প্লাস 2ab, এখানে এ 1 এ হচ্ছে বি ইকুয়াল 51। এটা কেটে দিলাম, এ মাইনাস 1 এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 51। এই 2টা আমরা ডান পাশে স্থানান্তর করবো। স্থানান্তর করার জন্য এখানে প্লাস আছে, স্থানান্তর করলে মাইনাস হবে। এ মাইনাস 1 এ স্কোয়ার হোল স্কোয়ার, যেটাকে স্কোয়ার বলতে আমরা হোল স্কোয়ার বলবো, এই দুটোর উপর স্কোয়ার আছে। তাহলে 51 মাইনাস এই প্লাস 2 আছে, পার করবো -2। এইটা আমরা বিয়োগ করব। আমরা এই রাশিটাকে এ পাশে আনি, এ মাইনাস 1 এ হোল স্কোয়ার ইকুয়াল, এটা যদি মাইনাস করি 51 মাইনাস 2 এ মাইনাস 1 এ হোল স্কোয়ার ইকুয়াল, এই 51 থেকে 2 বাদ দিলে 49। এটা আমাদের স্কোয়ার হয়ে আছে, কিন্তু এটার মান স্কোয়ার নাই, তাহলে এই স্কোয়ারটা আমাকে ডান পাশে রুট করে দেব। অতএব এ মাইনাস 1 এ ইকুয়াল √49। √49, এই √49 এর মানটা আমরা কিভাবে দেখবো? এইটা এর বর্গমূল করলে 7 হয়। 7 হয় ঠিক আছে, কিন্তু 7 না আগে কি প্লাস হবে না মাইনাস হবে? এটা আমরা যদি বলতে পারি এখানে 25 রুট, এটা কি হবে 5 হবে, এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না। আর এখানে যদি আমরা করে থাকি 49√7, 7 এর আগে প্লাস না মাইনাস হবে? যদি এমনি কোনো সংখ্যা একক সংখ্যার বর্গমূল করতে বলে, তাহলে প্লাস মাইনাস হবে না, এটা হবে। আর একক সংখ্যা নয়, এখানে একটা সংখ্যা আছে, এর উপর স্কোয়ার ছিল। এটার মূলত ফর্মুলা হচ্ছে যে এইটা যদি প্লাস এবং মাইনাস, একবার 7 প্লাস 7 একবার মাইনাস 7 নিলেও কিন্তু এর মানটা একই থাকবে, কারণ এই যে স্কোয়ার আছে। যদি একবার প্লাস 7 নিই, একবার মাইনাস 7 নিই, সেটা কিভাবে, এটা যে আমি দেখে দিই, এটা কি প্র্যাকটিক্যাল দেখে দিই। এইটা অনেক একটা বিভ্রান্ত থেকে যায় স্টুডেন্টের মধ্যে। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে আমাদের, এটা অ্যান্সার কিন্তু এটা হবে প্লাস মাইনাস 7 বা 7 প্লাস মাইনাস। এইটাকে আমরা, এটা কেন প্লাস মাইনাস হবে, কেন প্লাস মাইনাস নিয়ে আলোচনা করতেছি আমরা। এ মাইনাস 1 এ স্কোয়ার ইকুয়াল, যদি এটার মান আমরা একবার প্লাস নিই আর একবার মাইনাস নিই, তারপরও কিন্তু এটাই হবে, এই 49 হবে। এটা আমি লিখলাম 49। তাহলে এখানে আমরা একবার প্লাস নিলাম, প্লাস 7 দেওয়া লাইনটা আবার দেখে দিলাম আমি দিয়ে। তাহলে এইটার সমান, এইটা যদি সমাধান করি 7 7 49, দুই পক্ষে মিল আছে। একবার প্লাস নিলেও কিন্তু আমরা 49 পাইছি, এবার মাইনাস নেব, 49 পাওয়া যায় কিনা। এখানে আমরা মাইনাস নিলাম, এর মানটা -7 স্কোয়ার। তাহলে এইটা মাইনাসের উপর স্কোয়ার আছে, দুইটা মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস, 7 7 49, এটা মিল আছে। তাহলে একবার প্লাস নিলেও যে অ্যান্সার আসবে, একবার মাইনাস নিলেও সে অ্যান্সার আসবে। এই ফর্মুলাটি, অর্থাৎ এই পাশের এই সংখ্যা থাকার কারণেই এটাকে রুট করা, এই সংখ্যা থাকার কারণে এটাকে রুট করছে, আর রুট করে কিন্তু এটা প্লাস একবার মাইনাস, একবার +7 একবার -7 এখানে স্থাপন করলে এর মানটা 49ই পাওয়া যাবে। তাহলে আমাদের
প্লাস মাইনাস 7 অপশন কোথায় আছে? প্লাস মাইনাস 7 অপশন আছে খ নম্বর সঠিক অপশন। আসসালামু আলাইকুম। 17তম নিবন্ধন স্কুল পর্যায়ের কোশ্চেনের সমাধান হবে আজকে। অঙ্ক নাম্বার 13। যদি a ডিভাইডেড b পাওয়ার x মাইনাস 3 সমান b ডিভাইডেড a পাওয়ার x মাইনাস 5 হয়, তবে x এর মান কত? অঙ্কে আমাদের চেয়েছে x এর মান, আমরা x এর মান বের করব। অঙ্কটা আমরা লিখে নিই। a ডিভাইডেড b পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল b ডিভাইডেড a পাওয়ার x মাইনাস 5। এটা হচ্ছে সূচকের অঙ্ক। সূচকের অঙ্কে আমরা বেস মিলানোর চেষ্টা করব। বেস মিলালে দুই পাশ থেকে বেসটা আমরা অপসারণ করে দিলে অঙ্ক আমাদের সমাধান করতে সহজ হবে। তাহলে আমরা বেসটা আগে মিলাই। এখানে কি হচ্ছে? a ডিভাইডেড b পাওয়ার x মাইনাস 3 সমান, এখানে বেস হচ্ছে a ডিভাইডেড b আর এখানে বেস হচ্ছে b ডিভাইডেড a। এটা আমরা উল্টে নেব, অর্থাৎ ভগ্নাংশটা উল্টে নেব আমরা। a ডিভাইডেড b পাওয়ার এখানে আছে x মাইনাস 5, কিন্তু এই ভগ্নাংশটা আমরা যখন উল্টে নিলাম তখন এটাকে আমাকে ইনভার্স করতে হবে, আর ইনভার্স করলে এখানে সামনের দিকে মাইনাস বসে, তাহলে আমরা ব্র্যাকেট দিলাম। আমরা সমাধান করি। আচ্ছা, এই বেস আর এই বেস মিলে গেল, তাহলে এই বেস আমরা কাটা দিলাম। থাকলে হচ্ছে x মাইনাস 3, এখানে কি থাকলো? মাইনাস, তাহলে ব্র্যাকেট আমরা তুলে দেবো। x এখানে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা প্লাস হবে, তাহলে প্লাস 5। ax, x এর আগে মাইনাস আছে, এখানে প্লাস হবে। x এখানে 5, এখানে 3 আছে মাইনাস 3, তাহলে প্লাস 3 হবে। তাহলে x 2x ইকুয়াল 8, x সমান 8 ডিভাইডেড 2, কাটাকাটি করলে 4। তাহলে আমরা x এর মান কত পেলাম? 4। 4 যে অপশনে আছে সেটাই আমাদের সঠিক অ্যান্সার। 4 আছে গ নম্বর, এটাই আমাদের অ্যান্সার। 14 নম্বর অঙ্ক। যদি x ইকুয়াল y টু দি পাওয়ার a, y ইকুয়াল z টু দি পাওয়ার b এবং z ইকুয়াল x টু দি পাওয়ার c হয়, তবে a b c এর মান হয়। এখানে আমাদের a b c এর মান বের করতে হবে। প্রথমে আমরা একটা রাশি তুলে নেব। x ইকুয়াল y টু দি পাওয়ার a, আমরা x টা ঠিক রাখবো, y এর মান নিব আমরা। এখানে y এর মান কি দেওয়া আছে? y এর মান দেওয়া আছে z টু দি পাওয়ার b, তাহলে y সমান আমরা নিলাম z টু দি পাওয়ার b আর এই পাওয়ারটা a, এটা আমরা ঠিক রাখলাম। x ইকুয়াল z এর মান এখন আমরা নিব। এখানে z এর মান কি দেওয়া আছে? z এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার c, তাহলে z সমান আমরা কি নেব? x c, এখানে যে পাওয়ার আছে সেটা আমরা বসে দেবো b a। ওই পাশ থেকে আমরা x কে অপসারণ করে দেব, আর অপসারণ করে দিলে থাকে এই পাশে 1 সমান সমান, এটা আমরা সাজিয়ে নিব। c b a আছে, এটা আমরা a b c নেব। আমাদের অঙ্কে চাইছে কি? a b c এর মান, তাহলে এটা আমরা উভয় পক্ষকে পক্ষান্তর করে দিই। তাহলে a b c এর মান কত পেলাম আমরা? 1। 1 যে অপশনে আছে সেটা আমাদের সঠিক অ্যান্সার। 1 আছে ঘ নম্বরে, এটাই আমাদের অ্যান্সার। 3টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? ত্রিভুজ সম্পর্কে আগে জানতে হবে। এটা কোনো মুখস্থ অঙ্ক নয়, এটা একটা ম্যাজিক্যাল বিষয়। ত্রিভুজের 3টা বাহু থাকে। আগে আমি ত্রিভুজ সম্পর্কে একটু ধারণা দিই। ত্রিভুজ, এটা একটা বাহু, এটা ধরো লম্ব, এটা ভূমি, এটা প্রতিভুজ, ঠিক 3টা বাহু দেওয়া থাকবে। এই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। এইটা লম্ব এবং ভূমি, এর বিপরীতে আছে হচ্ছে অতিভুজ। এই দুটো যোগ করে, অর্থাৎ ত্রিভুজের 3টা বাহু যদি আমরা আনুমানিক ধরতে পারি, যে কোনো 3টা বাহু,
এই দুটো যোগ না তিনটা যোগ সেটা বড় কথা না, এটা মূলত হচ্ছে এই দুটো বাহু যোগ করলে এই তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে, অথবা এই বাহু যোগ করলে এই তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে, অথবা এই বাহু যোগ করলে এইটা অপেক্ষা বড় হতে হবে। তাহলে এই যে অপশন দেওয়া আছে 2, 5 এবং 8, যদি আমরা এটা যে কোনো এটা বড় বাহু 8 ধরলাম, আর এটা ধরলাম 2, এটা ধরলাম 5, তাহলে কি দাঁড়ায়, যদি এই দুটো আমরা যোগ করি, 5 আর 2 যোগ করি, 5 2 7, তাহলে এই দুটো যোগ করে এটা অপেক্ষা বড় হচ্ছে না, হচ্ছে এই যে তৃতীয় ভাগ হচ্ছে 8, এটা 7 হচ্ছে, এটা বড় হচ্ছে না, উনি বড় থাকতেছে, তাহলে অবশ্যই ক নম্বর ভুল। ক নম্বর ভুল হলে আমরা এটা কিন্তু চিত্র আঁকানোর দরকার নেই, আমি বোঝানোর জন্য বিষয়টাকে স্পষ্ট করে বোঝানোর জন্য চিত্র আঁকিয়েছি, চিত্র আঁকার দরকার নেই, এটা মেন্টাল অ্যাবিলিটি বা ম্যাজিক কোশ্চেন, নিজে নিজে বুঝতে পারবা, এটা দেখলে আরো ক্লিয়ার হবে এই ধরনের অঙ্ক। খ নম্বর অপশনটা দেখি, এখানে ছোট 4, একটা বাহু 4, অপর বাহু ধরলাম 5, আরেকটা বাহু ধরলাম 9, এখানে 5 লেখা যাবে, 5 4 লেখা যাবে, সমস্যা নেই। এই দুটো যোগ করলে এই বাহুকে বড় হচ্ছে কিনা, 4 আর 5 এর যোগফল হচ্ছে 9, তৃতীয় বাহুকে বড় হচ্ছে না, সমান হচ্ছে, বড় হতে হবে, এই দুটো যোগ করলে তো আরো এই তৃতীয় বাহু অপেক্ষা কিন্তু বড় হবে, এই দুটো সমান হচ্ছে, কিন্তু সত্যটা একটা পূরণ হলো না। যদি আমরা এইটা আর এটা যোগ করি তাহলে এটা পক্ষে বড় কিন্তু হচ্ছে, তাহলে 5, এটা 9 যোগ 5 14, এটা পক্ষে বড় হচ্ছে, সকল সত্য পূরণ করতে হবে। আবার এই দুটো যোগ করি, এটা পক্ষে বড় হচ্ছে, যদি এটা আমি লিখতে পারি 9 যোগ 4 13, এই 9 যোগ 4 এটা অপেক্ষা বড় হচ্ছে, এটা অপেক্ষা বড় হচ্ছে, কিন্তু এই দুটো যোগ করলে এটা অপেক্ষা বড় হচ্ছে না, তিনটা সত্যই মিলতে হবে, তিনটা সত্য পর্যায়ক্রমে মিলতে হবে, কিন্তু দুইটা মিলছে, একটা মিলেনি, এই দুটো যোগ করলে এই 9 থেকে বড় হতে হবে, এটা মিলেনি, তাহলে খ নম্বরও ভুল। এখন আমরা পরের অপশনটা দেখি, 3 4 5, 5 3 4, যে কোনো বাহু, এই ত্রিভুজের যে কোনো তিনটা বাহুর যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। এই দুটো যদি আমরা যোগ করি, যে 3 আর 4 যোগ করি, 3 আর 4 7, যোগ করছি আমরা এটা আর এটা, তাহলে এইটা যোগ করার পর থাকে কোনটা বাহু, এই তৃতীয় বাহুকে বড় হচ্ছে, অবশ্যই এটা কিন্তু বড় হয়ে গেছে, এই দুটো যোগ করার কারণে এই বাহু আমাকে বড়, এই ত্রিভুজ একটা শত পূর্ণ হচ্ছে। দেখি আমরা যদি এইটা আর এইটা যোগ করি, যদি এর যোগ করলাম 5 4, যোগ করলে হবে 9, এটা যোগ করার পরে তৃতীয় বাহু কি থাকে, অপর বাহু থাকে এটা হবে কিন্তু বড়, এটা কিন্তু শত পূর্ণ হচ্ছে, আর এটা শত পূর্ণ, যদি এই দুটো যোগ করি 5 যোগ 3, 5 3 8, আর এটা হচ্ছে, তাহলে এই দুটো যোগ করার পর এইটা অপেক্ষা কিন্তু বড় হতে হবে, ঠিক এটা পুরো বড় আছে, পর্যায়ক্রমে তিনটা সত্য মিল আছে, তাহলে এই সত্য মিল থাকার কারণে অপশন গ নম্বর সঠিক হবে, আর সকল ক্ষেত্রে তো হবে না। তাহলে আমরা বুঝলাম কিভাবে যে ত্রিভুজের তিনটা বাহু, এটা সহজভাবে আমরা এটা পরীক্ষার খাতায় চিত্র দেখাতে হবে না, এটা বোঝানোর জন্য আমি চিত্র দিয়ে বুঝেছি যে যে এটা ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা বুঝবো কিভাবে যে ত্রিভুজের তিনটা বাহু থাকবে, যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে, লম্ব হোক ভূমি হোক, তাহলে অতিভুজ অপেক্ষা বড় হতে হবে, অথবা অতিভুজ হোক লম্ব হোক তাহলে ভূমি অপেক্ষা বড় হতে হবে, অথবা অতিভুজ এবং ভূমি হোক লম্ব অপেক্ষা বড় হতে হবে। এই সত্যটি যদি মিলে যায় তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3 অংশ, ঘরটির পরিসীমা 40 মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? এখানে আমাদের দেওয়া আছে প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3 অংশ, আমরা ধরি দৈর্ঘ্য x মিটার, প্রস্থ সমান x এর 2/3 অংশ বা 2x ভাগ 3 মিটার, আর পরিসীমা দেওয়া আছে 40 মিটার। আমরা লিখতে পারি শর্ত মতে পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আমাদের কি দেওয়া আছে x, যোগ দিলাম প্রস্থ দেওয়া আছে কি 2x ভাগ 3 সমান সমান পরিসীমা আমাদের কত 40। সমাধান করি আমরা, এই দুটো আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে x প্লাস 2x ভাগ 3, 2 আমরা নিয়ে গেলাম এই পাশে, 40 ভাগ 2, তাহলে এটা আমরা লসাগু করি 3x প্লাস 2x
এটা একটা হচ্ছে 20, তাহলে 20, তো 3 আর 2 হচ্ছে 5x, আর 20 দিয়ে 3 কে গুণ করলে হচ্ছে 60। x সমান হচ্ছে 5 দ্বারা 60 কে ভাগ করলে হবে 12। তাহলে আমরা পেলাম x। x আমরা কি ধরছিলাম? দৈর্ঘ্য। দৈর্ঘ্য আমাদের 12 মিটার। আর এখানে প্রস্থ কি দেওয়া আছে? 2x ভাগ 3। তাহলে এটার মান আমরা বসে দিই, 2 গুণ x এর মান 12 ভাগ 3। তাহলে এটা আমরা কাটা দিই, 3 4 12, তাহলে 4 দুগুণে 8। এই 8 আমরা কি পেলাম? এই 8 পেলাম আমরা প্রস্থ। প্রস্থ পেলাম 8। এখন আমাদের বের করতে হবে ক্ষেত্রফল। আমরা দৈর্ঘ্য প্রস্থটা লিখে নিই। দৈর্ঘ্য বের করেছিলাম আমরা 12 মিটার, আর প্রস্থ বের করেছিলাম 8। তাহলে আমাদের অঙ্কে চাইছে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমরা পরিসীমার ক্ষেত্রফল সমান আমরা কি জানি? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 12 গুণ 8, তাহলে হলো 96। 96 যে অপশনে আছে সেটা আমাদের সঠিক অপশন। 96 আছে ক নম্বরে? ক নম্বরে আমাদের উত্তর। অঙ্ক নম্বর 17, যদি 3 টু দি পাওয়ার m ইকুয়াল 81 হয় তবে m কিউব সমান কত? এখানে সূচকের যে রাশি দেওয়া আছে এই রাশি থেকে m এর মান নির্ণয় করব। 3 টু দি পাওয়ার m ইকুয়াল 181। আমরা এমনভাবে যে সূচকের ধারা আমরা জানি, যদি সূচকের বেস মিলে যায় তাহলে অপসারণ করা যায়, অথবা পাওয়ার মিলে যায় অপসারণ করা যায়। এখানে বেস এবং পাওয়ার কোনটায় মিল নেই, তাহলে আমরা কি করব? মিল করে নেব। 81 আমরা সাধারণ গুণনীয়ক বের করব। 81 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 9 27, 3 7 81। কয়টা 3 পেলাম? 4টা 3 পেলাম। তাহলে আমরা ঠিক কি করব? 3 টু দি পাওয়ার m এর ঠিক হবে এখানে একটা 3 লেখা, সূচকের যে নিয়ম, আমরা এখানে একটা 3 লেখা উপরে কি দেব? পাওয়ার 4 দেব। তাহলে এখানে 4টা 3 লেখা হয়ে যাবে। তাহলে এখানে 3 লিখলাম, পাওয়ার দিলাম 4। এখন আমরা যেটা বললাম যে সূচকের বেস মিলে গেলে অপসারণ করা যায়। এখানে বেস আছে 3, এখানে বেস 3, তাহলে এই দুই বেস মিল আছে, দুইটা বেস আমরা অপসারণ করতে পারবি। এই 3 আর এই 3 আমরা তুলে দিতে পারি। তাহলে কি থাকে? পাওয়ার থাকে। পাওয়ার কত থাকে? যে অতএব m ইকুয়াল 4। m এর মান কিন্তু বের হয়ে গেছে, কিন্তু মানটা বের করতে হবে কার? m টু দি পাওয়ার কিউব বা m কিউব। এটাকে আমরা কি করব? উভয় পক্ষকে কি করব? ঘন করব। তাহলে কিন্তু এটার মান এসে যাবে কিরকম? উভয় পক্ষকে ঘন করে m কিউব ইকুয়াল 4 টু দি পাওয়ার m। এখানে লিখবো আমরা উভয় পক্ষকে ঘন করে। এখন আমরা কি করব? তাহলে এখানে 4 এর উপর পাওয়ার আছে 3, মানে 3টা 4 আছে, 4 4 16, 4 16 64। এটাই অ্যান্সার 64। অপশন ঘ নম্বর সঠিক। একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 2:3:4। কোণগুলোর মান হচ্ছে কত? মানে কোণগুলোর মান বের করতে হবে আমাদেরকে। আমরা এটা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 3 কোণ 180 ডিগ্রি হলে এখানে যে অনুপাত দেওয়া আছে 2:3:4, তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে? আমরা লিখলাম যে এর শর্টকাটে বের করা যাবে, আমরা জানি, লিখলাম না। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একে ভাগ করব কত দ্বারা? একে ভাগ করব এই অনুপাতের রাশির যোগফল দ্বারা ভাগ করব। তো ভাগ করা আবার সেটা দ্বারা গুণ করবো কাকে? প্রথমটা দ্বারা গুণ করবো, দ্বিতীয় দ্বারা গুণ করবো, তৃতীয় দ্বারা গুণ করবো। এখানে অনুপাতের রাশির যোগফল কত আছে? এখানে 2 আর 3, 2 3 5, 5 আর 4 9। ভাগ করবো 9 দ্বারা, গুণ করবো কত দ্বারা? এই 2 দ্বারা যদি গুণ করি তাহলে প্রথম কোণ পাবো, 3 দ্বারা করলে তারপরে কোণ পাবো। এখানে 2 দ্বারা গুণ করবো, 9 2 18 0 20 ডিগ্রি। 2 দ্বারা গুণ করবো কাকে? 2 গুণ করবো 20 এর সাথে, 40 ডিগ্রি। এক কোণ হয়ে প্রথম কোণ হয়ে গেছে। এখানে মজার বিষয়, এখানে মজার বিষয় কিন্তু এই একটা কোণ বের করে আনসার সঠিক করা যাবে কিভাবে? এখানে 40 ডিগ্রি এরকম কর্মের অপশনের মধ্যে নাই, তাহলে এটা তো ভুল আছে, হবে না। তাহলে এখানে খর মধ্যে এখানে 40 ডিগ্রি দেখতে পাচ্ছি আমরা, আর এখানে তো 40 ডিগ্রি নাই। তাহলে যেখানে একটি ত্রিভুজের কোণ, একটি কোণ বের করলাম আমরা 40 ডিগ্রি, আর অপর অপর অপশন এই গড় মধ্যে এবং ঘর মধ্যে 40 ডিগ্রি নাই, তাহলে এরকম অপশন তো হবে না, কোনোভাবে হবে না। তাহলে অপশন কিন্তু খ সঠিক, 40 ডিগ্রি আছে।
তারপরে 60 ডিগ্রি 80 ডিগ্রি, বের না করলেও কিন্তু সঠিক অপশনে টিক দেওয়া যাবে। তারপরে আমি বের করে দিলাম বোঝার সুবিধার্থে, বের না করে অ্যান্সার করা যায় আমি বলে দিলাম। আর বের করলাম আমরা, তাহলে 40 ডিগ্রি পেলাম প্রথম কোণ। তাহলে পরেরটা কত পাবো আমরা? তাহলে এখানে যদি 9 দ্বারা ভাগ করছি 20, তাহলে 20কে গুণ করবো কত দ্বারা? 20 গুণন পরের অনুপাত আছে 3, তাহলে এখানে 60 ডিগ্রি, পরেরটা কিন্তু আমরা মান পেলাম। তারপরে আবার কাকে করবো? 20কে গুণ করবো কত দ্বারা? 4 দ্বারা। এখানে 4 কিন্তু পরের অনুপাত, 4, 4 দ্বারা গুণ করলে 80 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি 60 ডিগ্রি এবং 80 ডিগ্রি। আমরা এখানে কিন্তু খ নম্বর অপশন কিন্তু একটা কোণ বের করে সঠিক করতে পেরেছিলাম। আমি বের করে দিলাম শুধু বোঝার জন্য বের করে দিলাম। সুতরাং এমসিকিউ পরীক্ষায় যেটা থাকে এই মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে একটা বের করে সঠিক অপশন বের করার চেষ্টা করতে হবে আর দ্রুত অ্যান্সার করতে হবে। আমাদের সম্পূর্ণ বের করতে হবে না, একটা বের করে কৌশলে কিন্তু আমরা অ্যান্সারটা দিতে পারছি। সুতরাং যত কৌশল অবলম্বন করা যাবে তাতেই কিন্তু পরীক্ষার সময় বাঁচানো যাবে, ভালো অ্যান্সার করা যাবে। যদি একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেমি এবং 6 সেমি হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেমি? যে রম্বসের কর্ণ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। আমরা রম্বস সম্পর্কে ধারণা রাখবো, এটা কিন্তু অ্যান্সার বের করতে কয়েক সেকেন্ড লাগবে। 2 কর্ণ গুণ করতে হবে, ওটা অর্ধেক নিতে হবে, আর কিচ্ছুই না। 2 কর্ণ যদি গুণ করি আমরা, 4 এবং 6 যদি গুণ করি 24, 24 এর অর্ধেক আমরা নিব 12, অ্যান্সার শেষ। আমরা সূত্র প্রয়োজন নাই, কিন্তু আমরা অ্যান্সারটা পেলাম কিন্তু 12, দাগ দিতে পারি অ্যান্সার 12। কিভাবে পেলাম? 2 কর্ণ গুণ করবো আমরা, এখানে কর্ণ দেওয়া আছে কত? 4 এবং 6, তাহলে এখানে 4 গুণন 6, দুইটা গুণ করলে হবে 24। 24কে আমরা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করে রেজাল্ট পাবো 12, অ্যান্সার কিন্তু 12। এটা কিন্তু গ নম্বর সঠিক। তাহলে আমরা এটা কিভাবে বুঝবো? রম্বসের ক্ষেত্রফল সূত্র যদি মনে না থাকে, রম্বসের ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, এটা অ্যান্সার কিন্তু হয়ে গেছে। আমি বোঝানোর জন্য বিষয়টা বলতেছি। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল, আমি লিখলাম না, আমরা জানি যেটা যে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। এখানে হাফ আমরা বসালাম, আর কর্ণদ্বয় বলতে 6 4, এইটা এখানে কর্ণদ্বয়, এখানে দুইটা কর্ণ আছে, একটা কর্ণ 4, একটা কর্ণ আছে 6। এখানে 6 4 আবার 4 6 কোনো সমস্যা নেই। এটা অনেক ছেলে পেলে আমাকে জিজ্ঞাসা করে, স্যার এখানে যদি আমি 4 গুণ 6 দেই রেজাল্ট কত হবে? 24, অথবা 6 গুণ 4 দেই রেজাল্ট কত হবে? 24। এটা আমরা যদি ছোটবেলা পড়ে এসেছি, ওপর আর নিচের সংখ্যার গুণ, রেজাল্ট কিন্তু একই হবে, ভিন্ন হবে না। এইটা কোনো সমস্যা নেই। তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি, গুণ করে কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলাম আমরা 3 দ্বারা 4কে গুণ করলাম 12, যদি অ্যান্সার আমি কিন্তু সূত্র না লিখে বের করছিলাম। যাই হোক, সূত্র না লিখে অ্যান্সার বের করবো কিভাবে? দুইটা কর্ণ দেওয়া থাকলে 2 কর্ণ গুণ করবো, কর্ণ গুণ করার যে রেজাল্ট পাবো তার অর্ধেক নিব, শেষ। এখানে যে কর্ণ দেওয়া আছে 4 এবং 6, দুইটা গুণ করে পেলাম 24, এর অর্ধেক নিলাম 12। 1 মাইনাস এ স্কোয়ার প্লাস ট্রাইস এ বি মাইনাস বি স্কোয়ার এর একটি উৎপাদক কোনটি? 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন ঠিক হবে। এইটা 2 নিয়মে করা যায়। এই 4টা অপশন চেক দিয়ে অ্যান্সার বের করা যাবে। সেটা কিরকম? এটা গুণ করতে হবে, এইটা ব্র্যাকেটে 2টা গুণ করতে হবে, গুণ করে রেজাল্ট যদি এসে যায় তবে সেই অপশনটা ঠিক হবে। আর এখানে 3টা সংখ্যার গুণ, এটা কিন্তু জটিল প্রতিক্রিয়া হয়ে যাবে। আর কৌশল অবলম্বন করা যায় কিভাবে? আমি কৌশল অবলম্বন করে অ্যান্সারটা করে দিতে পারি। আগে আমি বেসিকটা দিই, বেসিক দেওয়ার পরে কৌশল অবলম্বন করবো। অঙ্ক না করেই, অঙ্ক না বুঝেও বলা যাবে, শুধু একটা টেকনিক অবলম্বন করলে কিন্তু সঠিক অ্যান্সার পাওয়া যাবে। আগে আমি বেসিক দিলাম, অঙ্ক তুলে নিলাম যে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। আমরা এখানে 1 কি করব? 1 নেব, মাইনাস কমন নেব, এ স্কোয়ার মাইনাস ট্রাইস এ বি। এখানে আমরা একটা বিষয় কথা বলে রাখি, এখানে 2ab বলে অনেকে, আসলে 2ab কিন্তু হয় না, ওখানে এ এবং বি দুইবার আছে, তখন ট্রাইস হয়ে থাকে। যেমন 1 ইজ, ট্রাইস, থ্রিস, এভাবে গুণ থাকে, দ্বিগুণ আছে, এই কারণে ট্রাইস এ বি হয়ে থাকে, মাইনাস ট্রাইস এ বি। তাহলে এ মাইনাস আমরা লিখছি কমন, কমন লেখার কারণে এ মাইনাস এর প্লাসে মাইনাস, এ মাইনাস প্লাস হয়ে থাকে, প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দিলাম আমরা। এখানে আমরা যে বিষয়টা পেলাম, এটা কিসের সূত্র? এ মাইনাস বি স্কোয়ার সূত্র। এই মাইনাস ঠিক রাখলাম, আর এটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখানে এখন বিষয়ের কথা আসে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু 1 আছে, 1 বলতে স্কোয়ার নেয়,
এ মাইনাস বি মিলে কিন্তু একটা সংখ্যা, সেটা হচ্ছে বি। আর এখানে ওয়ান আছে, ওয়ান অফ স্কোয়ার নাই, ওয়ান অফ স্কোয়ার দেওয়া যায়, কোনো সমস্যা নাই। দিলেও ওয়ানের মান ওয়ানে থাকবে, না দিলেও ওয়ানের মান ওয়ানে থাকবে। অঙ্কর উপর ওয়ান অফ স্কোয়ার দেওয়া করা যাবে, না দিয়েও করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে থাকি, এ প্লাস বি, এ প্লাস বি যা আছে তাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এ লিখবো কি, এ আছে কিন্তু অঙ্কে ওয়ান, মাইনাস দিলাম, এবং বি লিখবো, বি দুইটাই সংখ্যা এখানে, তাহলে এই মাইনাস দ্বারা মাইনাসের গুণ হয়ে থাকবে, কি হবে এখানে যদি আমরা এ লিখলাম, এ মাইনাস বি কিন্তু মিলাই বি, তাহলে এই যে এ মাইনাস আর এ মাইনাস গুণ হবে, একবার আমরা প্লাস বি দিলাম। তাহলে সূত্রটা কিন্তু এরকমই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে, এটা অ্যান্সার সঠিক হয়ে গেছে। এই অ্যান্সারটা কোন অপশনের মধ্যে আছে, যে ওয়ান প্লাস এ মাইনাস বি, ওয়ান প্লাস এ মাইনাস বি, তারপর আছে ওয়ান মাইনাস এ প্লাস বি। ক নম্বর সঠিক অপশন, ক নম্বরে সঠিক অ্যান্সার পাওয়া গেছে। ক নম্বর সঠিক অ্যান্সার দেওয়া আছে, 4x² মাইনাস 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে এখানে কিন্তু একটা পূর্ণবর্গ রাশি দেওয়া নাই, অসম্পূর্ণ রাশি দেওয়া আছে। এই রাশির সাথে কত যোগ করলে এই রাশিটা পূর্ণবর্গ হবে, আমরা বুঝবো কিভাবে? বোঝার জন্য আমরা এই রাশিটাকে ভেঙে লিখবো, যে 4x² মাইনাস 20x এর সাথে একটা সংখ্যা যোগ করলে কিন্তু রাশিটা পূর্ণবর্গ হবে। তাহলে এখানে আমরা যে এ মাইনাস পূর্ণবর্গ সূত্র জানি আমরা, যে পূর্ণবর্গ এ মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস ট্রাইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে মাইনাসেরটা হয় প্লাসেরটা হয়, আমরা বুঝবো কিভাবে? মাইনাসেরটা হয় না প্লাসেরটা হবে? এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাসেরটা হবে, প্লাসেরটা হবে না। 2x² মিলে কিন্তু এ, তাহলে এটা গুণ করলে আগের সংখ্যা পাওয়া যাবে, তাহলে 4x² আগেরটা পাওয়া যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এবার সূত্রে এই যে একটু আমরা নিয়ে নেবো 2ab। এখন এ লিখবো কি আমরা, এই যে এখান থেকে এটা আমরা ভেঙে লিখলাম, 2x টা ভেঙে লিখলাম, তাহলে এ লিখবো এখানে 2x a। বি লিখবো কি, এখন প্রশ্ন আসতে পারে, এখানে তো বির কোনো সংখ্যায় দেওয়া নাই, বির কোনো ঘরে দেওয়া নাই, কি সংখ্যা লিখবো তাহলে বি হবে? আমরা এই যে এই 2 আর 2x গুণ করব, গুণ করে দেখবো যে এখানে 20 হয় কিনা। 2 দিয়ে 2 গুণ করলে 4x, কিন্তু এখানে আছে 20x, তাহলে এই 4x বা এর সাথে কত গুণ করলে 20x হবে? তাহলে এখানে 5 গুণ করে দিলাম আমরা, 2 গুণন 2 4, 4 গুণন 5 20, ঠিক 20 হয়। এই 5 গুণ করলে 20x হবে এই সংখ্যা। এই যে এই 20x মিল করার জন্য আমরা এখানে 5 গুণ করলাম, আর এই 2 সূত্র নিলাম, এখান থেকে এই সূত্র 2 নিলাম, আর 2x টু a, 2ab, এ নিলাম আমরা 2x, এখানে b নেব, এমন সংখ্যা নেব সেটা গুণ করলে যান এই 20x হয়, এই 5 দ্বারা গুণ করলে 20x হবে, তাই আমরা এই bটা 5 নিলাম, প্লাস বি স্কোয়ার, বি আমরা নিয়েছি 5, 5 লেগে স্কোয়ার দিলাম। এটা কিন্তু অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে। তাহলে কি যোগ করা লাগলো আমাদেরকে, এখানে যোগ করা লাগলো, তাহলে এই সংখ্যাটা আমরা ভেঙে লিখি 4x² মাইনাস 20x প্লাস 25, 5 দুইটা আছে, দুইটা 5 গুণ করলে 25 হয়ে থাকবে। তাহলে এই যে সংখ্যাটা কিন্তু আমাদের শেষ যে সংখ্যা পেলাম প্লাস 25, তাহলে 25 যোগ করতে হবে। তাহলে এই অ্যান্সারটা কোন অপশনে ঠিক হবে? এখানে 25 কোথায় আছে? 25 ঘ নম্বর আছে, ঘ নম্বর সঠিক অ্যান্সার। 70 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ কোনটি? চারটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে। তাহলে আমরা এই 70 ডিগ্রি কোণ দেওয়া আছে, সম্পর্ক কোণ আগে চিনবো কিভাবে? সম্পর্ক কোণ চিনতে পারলেই কিন্তু অ্যান্সারটা বের করা সহজ, কয়েক সেকেন্ডে বের করা যাবে। সম্পর্ক কোণ কিন্তু আমরা জানি 180 ডিগ্রি, তাহলে এটা মনে রাখবো কিভাবে? আচ্ছা, আগে পূরক কোণ, পূরক কোণ 90 থেকে শুরু হয়, পূরক কোণ 90, সম্পর্ক 90 90 180, তাহলে কোনটা 90 হবে কোনটা 180 হবে মনে রাখার সহজ কৌশল। আর সম্পর্ক লিখতে বেশি বর্ণ লাগে, আমি পূরক লিখলাম, পূরক সমান লিখলাম 90 ডিগ্রি, সম্পর্ক সমান 180 ডিগ্রি। এখন প্রশ্ন, এই পূরক লিখতে কয়টা বর্ণ ব্যবহার করছি আমরা? প একটা, র একটা, ক একটা, 3টে। সম্পর্ক লিখতে কিন্তু আমরা বেশি বর্ণ ব্যবহার করছি, সম্পর্ক আরো 2টা বর্ণ ব্যবহার করছি, 2টা সব ব্যবহার করছি, ম ব্যবহার করছি। তাহলে যাই হোক, এইটা বর্ণ বেশি ব্যবহার করছি আর এইটা বর্ণ কম ব্যবহার করছি, এটা হচ্ছে কম, তাহলে এইটা কম আর এটা হচ্ছে বেশি। তাহলে 90 বেশি না 180 বেশি? অবশ্যই 180 থেকে 90 কম আর 180 বেশি। তাহলে যেই
কোন লিখতে আমরা সম্পর্ক লিখতে বেশি বর্ণ ব্যবহার করছি সেটা বেশি হবে, আর কম বর্ণ ব্যবহার করছি সেটা কম হবে। তাহলে পুরোক কোণ 90 ডিগ্রি, সম্পূরক কোণ 180 ডিগ্রি। এটা কিন্তু মনে রাখার কৌশল, অন্য কিছু না। তোমরা অন্য কিছু মনে ভাবো না যে এটা আমার কোনো সূত্র আবিষ্কার হচ্ছে কিনা, এটা মনে রাখার টেকনিক বা কৌশল। তাহলে সম্পূরক কোণ 180 ডিগ্রি। তাহলে এখানে বলছে 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে অবশ্যই আমরা 180 থেকে কি বাদ দেবো? 70 বাদ দিয়ে দেবো। 180 থেকে 70 বাদ দিয়ে দেবো। বাদ দিলে পাবো আমরা 110 ডিগ্রি। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে। তাহলে 110 ডিগ্রি কোথায় আছে? 110 ডিগ্রি অপশন খ নম্বরে, খ নম্বর সঠিক অপশন। ABCD চতুর্ভুজে AB সমান্তরাল CD, AC ইকুয়াল BD এবং A কোণ ইকুয়াল 90 ডিগ্রি হলে সঠিক চতুর্ভুজ কোনটি? এখানে চতুর্ভুজ আছে, আর চারটা যে অপশন দেওয়া আছে চারটায় কিন্তু চতুর্ভুজ। সঠিক চতুর্ভুজ কোনটি এটা অ্যান্সার করতে কিন্তু 2 সেকেন্ড। কিরকম? আচ্ছা, এখানে একটা মাত্র আয়তক্ষেত্র আছে, আর আয়তক্ষেত্রের একটা কোণ বা চারটা কোণ 90 ডিগ্রি হয়। অন্যান্য ক্ষেত্রে চারটা কোণ 90 ডিগ্রি হয় না, আর এখানে একটা কোণ 90 ডিগ্রি আছে, ভয়ের কোনো কারণ নাই। এখানে এই সামান্তরিকের কোণ 90 ডিগ্রি কোণ আর নেই, এই ট্রাপিজামের 90 ডিগ্রি কোণ নেই, রম্বসের 90 ডিগ্রি কোণ নেই। তাহলে অ্যান্সার তো গ নম্বর সঠিক। এটা চোখ মুজে অ্যান্সার গ নম্বর করা যাবে। অন্যান্য যে তিনটা চতুর্ভুজ দেওয়া আছে এগুলো কিন্তু 90 ডিগ্রি কোণ হয় না। একটা আয়তক্ষেত্র কোণটা 90 ডিগ্রি হয়। অ্যান্সার কিন্তু হয়ে গেছে, অঙ্ক শেষ হয়ে গেছে। আমি এটা বোঝানোর জন্য একটু ডিসকাস করতেছি। এই যে এখানে তথ্য দেওয়া আছে ABCD চতুর্ভুজে AB সমান্তরাল CD, AC ইকুয়াল BD এবং A কোণ 90 ডিগ্রি। ডাইরেক্ট আমরা একটা কোণ অঙ্কন করে ফেললাম। ঠিক আছে, এই কোণের নাম দিলাম A কোণ। এটা হচ্ছে 90 ডিগ্রি। এই তো এখন আমরা পরের শর্ত দেখি। এই যে AB সমান্তরাল CD, এখানে A এটা ধরলাম, এটা B ধরলাম, তাহলে AB সমান্তরাল CD, তাহলে সমান। এটাকে সমান্তরাল মানে কিন্তু সমান, দুঃখিত, সমান্তরাল মানে সমান না। যে প্যাটার্নে থাকবে উনি, যেদিকে যে সাইডে থাকবে প্যাটার্ন থাকবে সেই প্যাটার্নে থাকবে। উনি যদি লম্ব অক্ষে থাকে লম্ব অক্ষে থাকতে হবে আরেকটা রেখা, ইনি যদি ভূমি অক্ষে থাকে আরেকটা রেখা ভূমি অক্ষে থাকতে হবে। তো যাই হোক, এখানে A কোণ আমরা 90 ডিগ্রি করলাম, আর এখানে AB সমান্তরাল CD আছে, তাহলে একটা B ধরে ফেললাম আমরা। বি ধরে ফেললাম, তাহলে সমান্তরাল কিন্তু এই প্যাটার্নে থাকতে হবে, লম্ব প্যাটার্নে সিডিও থাকতে হবে। তাহলে এখানে আরেকটা আমরা রেখাটা টানলাম, এই রেখাটা কিন্তু সিডি দেব। তাহলে আমরা কি করব? এই প্যাটার্নে থাকবে এবি যে প্যাটার্নে আছে এবং সিডিও সেই প্যাটার্নে দেবো, কারণ এই যে এবি সমান সিডি, এবি সমান্তরাল সিডি, তাহলে এখানে সি দিলাম, এটা ডি দিলাম। তাহলে এই প্যাটার্নে কিন্তু সমান্তরাল হয়ে গেছে, এই যে রেখার সাথে মিলা আছে, রেখার সাথে মিলা আছে। আমি একটু সেবা বেশি করছি, সেবা হবে না, এরকম হবে। ঠিক আছে, এটা দেবে না তোমরা। তাহলে এইটা কিন্তু হয়ে গেল। তাহলে এখন কি করতে হবে? এটা আমরা একটা গ্যাপটা পূরণ করে দিলাম। মজার বিষয় কিন্তু এই চিত্র আঁকাতে আমরা গ্যাপটা পূরণ করে দিলাম। তাহলে দেখি সত্য মিলে কিনা। তাহলে এসি সমান বিডি, তাহলে এসি কি আছে? এসি, এবারটা কিন্তু সমান আছে, এরকম সমান, তার মানে এই পাশে যা ওই পাশেও তাই। এসি রেখার যে দৈর্ঘ্য আছে এই বিডি রেখার সেই দৈর্ঘ্য কিন্তু আছে। তাহলে অবশ্যই এসি সমান বিডি। প্যাটার্ন কিন্তু মিলে গেছে, সত্য মিলে গেছে। তাহলে এটা কিন্তু অবশ্যই এটা আয়তক্ষেত্র। তাহলে আমরা এই ধরনের অঙ্ক যদি একটা ব্যতিক্রম আসে তাহলে এই দিকে ফলো করে অ্যান্সারটা করব। আর সবচাইতে যে বেটার সিস্টেম বলা যায়, এই যে টেকনিক দিয়ে অ্যান্সারটা করা ভালো মাল্টিপল চয়েস কোশ্চেনে। আমরা সহজেই বুঝতে পারছিলাম 2 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে আয়তক্ষেত্রে সঠিক অ্যান্সার। x টু দি পাওয়ার 3 বা x² - 1, x³ + 1, x টু দি পাওয়ার 4 + x² + 1 এর লসাগু কত? এই লসাগু বের করতে হলে তিনটা রাশি দেওয়া আছে। লসাগু এবং গসাগু উভয়ের ক্ষেত্রে উৎপাদকের সূত্র প্রয়োগ হয়ে থাকে। এই রাশি নিব, প্রথম রাশি x³ - 1, x³ - 1 একটা সূত্র আছে, কিন্তু এটা a³ - b³। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করে থাকি, a - b মানে কি x - 1, এটা কি করব? ইনটু দেব, ইনটু দেয়া a² + ab। তাহলে এখানে a আছে x এবং b আছে 1 1, a আর x আর 1 গুণ করলে x হবে, একবার আমরা x লিখলাম, ab + b² মানে কি 1 1 স্কয়ার দিলে হয়, না দিলে হয়, এটা আমরা দিয়ে দিলাম। তাহলে এক লাইনের মধ্যে আমাদেরকে এই রাশির কাজ করা শেষ হয়ে গেল। দ্বিতীয় রাশি আছে x³ + 1, তাহলে এটা আমরা সূত্র করি a + 1 ইন্টু a² - ab। আবার আমি বললাম x, এখানে কিন্তু 1 গুণ দিলে xই হবে, গুণ দেওয়ার প্রয়োজন হয় না। তাই এখানে প্লাস b² মানে 1 1 স্কয়ার দিলে হবে, না দিলে হবে, দেওয়ার কোনো প্রয়োজন হবে, 1 স্কয়ার দেওয়ার কোনো বাধ্যকতা নেই। তাহলে দ্বিতীয় রাশি শেষ আমাদের। তৃতীয় রাশি কি আছে? x টু দি পাওয়ার 4 +
এক্স স্কোয়ার প্লাস 1। এখন আমরা এটা কি করব, এটা কিন্তু উৎপাদকের সূত্র প্রয়োগ করতে হবে। এটা ভেঙে লিখবো, এই 4টাকে আমরা দুই দ্বারা ভাঙবো, তাহলে এখানে 2 দুগুণে 4 আগেরটা পাওয়া যাবে। তাহলে এ স্কোয়ার এস এ মানে কিন্তু এক্স স্কোয়ার মিলাই এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি। এ কি লিখবো আমরা, শুধু এক্স লিখলে কিন্তু হবে না, হয়নি, এখানে স্কোয়ার দিতে হবে, কারণ এখানে ব্র্যাকেটের ভেতর করা আছে। এ হচ্ছে এক্স স্কোয়ার, 2 এ বি, বি কি আছে এখানে, বি কিন্তু আমি দেখতে পাচ্ছি 1 হয়ে থাকবে, 1 স্কোয়ার দিলে হয় না, দিলে আমি দিয়ে দিলাম। তারপর এখানে একটা বিষয় হচ্ছে, দেখতে হবে এইটা গুণ করতে হবে, এই 3টের সংখ্যা গুণ করে এই সংখ্যার সাথে মিলতে হবে, কিন্তু মিলে না। এটা 2 দ্বারা যদি এক্স গুণ করি 2x স্কোয়ার, 1 দ্বারা গুণ করে ওটাই হয়ে থাকবে, তাহলে 2x স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে আমাদের সংখ্যা বেশি হয়ে গেল, একটা এক্স স্কোয়ার বেশি হয়ে গেল। তাহলে এটা কি করবো, মাইনাস দিয়ে বের করে দেবো, অর্থাৎ ওনাকে বের করে দিলে কিন্তু এই রাশির মানটা ঠিক থাকবে। এখানে 2x স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার, এই 2x স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার বাদ দিলে কিন্তু অবশ্যই এক্স স্কোয়ার হবে। তাই পূর্বের রাশিকে ঠিক রাখার জন্য আমরা মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এক্সটাকে, একটা এক্স স্কোয়ারকে বিয়োগ করে দিলাম বা বাদ দিয়ে দিলাম। তাহলে এই কোন সূত্র, এটার থেকে এই অংশ কিসের সূত্র, এই অংশ সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ারের সূত্র, যে এই সূত্রটা আমি লিখছি বর্গের সূত্র। তাহলে অবশ্যই লিখবো এ প্লাস, এখানে এ কিন্তু এক্স স্কোয়ার মিলে এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ারের সূত্র। আর কোন অংশ থাকলো, মাইনাস এক্স স্কোয়ার থাকলো, মাইনাস এক্স স্কোয়ার আমরা পাশে লিখে দিলাম। এখন কি করব, আবারও দেখো এইটা মিলে কিন্তু এটা পুরোটা মিলে কিন্তু এর উপর স্কোয়ার আছে, এই সূত্র প্রয়োগ হবে এখানে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ কিন্তু আছে এক্স স্কোয়ার প্লাস 1 মিলে এ আছে, তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র লিখবো, এ প্লাস, এটা কিন্তু এ হলো, তারপর প্লাস দিতে হবে বি, বি কি আছে এক্স আছে, এ প্লাস বি ইন্টু দিলাম, ইন্টু পরেরটা লিখবো এ মাইনাস বি, এখানে এ কি আছে এক্স স্কোয়ার প্লাস 1, এটা কিন্তু আছে এই এ, তারপরে মাইনাস বি, তাহলে এখন বি কি আছে, বি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমাদের 3টে রাশির কাজ করা সম্পন্ন হয়ে গেছে। এখন বের করব কি আমরা, এখানে বলতেছে লসাগু। লসাগু বলতে আমরা জানি লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগু গুলো সবটা, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র আকারে যতগুলো উপাদান আছে সবগুলোই নিতে হবে, কিন্তু একই উপাদান একবার নিতে হবে, 2বার না। তাহলে আমরা এখানে লিখলাম লসাগু, এই অ্যান্সার নিচে আমি লিখে দিলাম যে অথের লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি হয়। দেখি আমরা প্রথম রাশি থেকে ফলো করি। প্রথম রাশিতে আছে এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1কে আমরা নিয়ে নিব, এখানে কি এক্স মাইনাস 1 আছে কিনা, এখানে কোনো এক্স মাইনাস 1 নাই। আচ্ছা, এখানে আমরা শুরু করলাম যে কি পেলাম, আমরা প্রথম রাশি এক্স মাইনাস 1 পেলাম, একটা পদ পেলাম, এই পদ কিন্তু পেলাম। তারপরে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 নিব। তার আগে ফলো করব এই সংখ্যা কি এই অপরাপর দুটি রাশির মধ্যে আছে কিনা, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স এখানে আছে, কিন্তু এখানে প্লাস 1 প্লাস এক্স একই জিনিস, সমস্যা নাই, এখানে প্লাস এক্স প্লাস 1 দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি এক লাইনে করছি, আর বৈধতা করার দরকার নেই। তাহলে আমি দেখে দিলাম এটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা লেখা যায়, এটা কোনো সমস্যা নাই। আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, অর্থাৎ এই ধ্রুবক সংখ্যাটা বা সহগ সংখ্যাটা আগে নিতে হয়, এক্স ওয়াই জেড আগে নিতে হয়, আর এই ধ্রুবক সংখ্যাটা পরে লিখতে হয়। তবে এটা করলে হবে, না করলে হবে, করার কোনো বাধ্যকতা নেই। তবে এই রাশি নিব, আমরা লক্ষ্য করবো এটা রাশি আছে কিনা, আছে, তাহলে সরাসরি আমরা কি করব, এই রাশি কেটে দেব। কেন কেটে দিলাম, এখান থেকে দেওয়া মানে এখান থেকে দেওয়া, তাহলে আমরা এখান থেকে নিলাম, এখানে লিখলাম ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তারপরে আমরা দ্বিতীয় রাশি দেখি, প্রথম রাশির কাজ শেষ হয়ে গেছে, এটা শেষ। দ্বিতীয় রাশিতে কি আছে, দ্বিতীয় রাশিতে আছে এক্স প্লাস 1, এক্স প্লাস 1 নেব, তারপর ফলো করবো অপরাপর রাশির মধ্যে এক্স প্লাস 1 আছে কিনা, এখানে কিন্তু এক্স প্লাস 1 নেই, তাহলে আমরা ওটা লিখবো এক্স প্লাস 1, এটা আমরা নিয়ে নিলাম। তারপর এটা দেখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এইটা আমরা এখন নেব, কিন্তু এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে সরাসরি আমরা কেটে দেবো, বাদ, কোনো দরকার নেই। তাহলে এটা আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এতটুকু নিয়ে নিলাম। তাহলে দ্বিতীয় রাশির কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন তৃতীয় রাশি, তৃতীয় রাশি কিন্তু আমরা এই দুইটা সংখ্যায় নিয়ে নিচ্ছি, তৃতীয় রাশি কোনো সংখ্যা নেওয়ার মতো নেই, কারণ ওখান থেকে লিখছে মানে এখান থেকে কেটে দিচ্ছি, এখান থেকে নেওয়া হয়ে গেছে। তাহলে এটা কিন্তু আমাদের লসাগু নির্ণয় হয়ে গেছে।
কিন্তু একটা লাইন বর্ধিত করতে হবে, সেটা এটা গুণ আকারে লিখতে হবে। কিরকম? এটা কিন্তু দুইটা সূত্র আছে। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, এটা সূত্র করছে। তাহলে এই যে এই সূত্র এ কিউব মাইনাস বি কিউব, ওয়ান উপর কিউব দেওয়ার দরকার আমি দিয়ে দিলাম তারপরে বোঝার জন্য, না দিলে আরো ভালো। তাহলে এটা সূত্র হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু একটা সূত্রে পরিণত করলাম। ওই যে ওই সূত্র এ কিউব প্লাস বি কিউব, মাইনাস আছে মাইনাসে দিলাম, এখানে কিন্তু একটা সূত্র আছে। এটা সূত্র হচ্ছে কি যে এ কিউব প্লাস বি কিউব, এইটা একটা কিন্তু সূত্র। এই সূত্র কিরকম হয়ে থাকে? এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ ওয়ান উপরে কিউব দিলে হয় না দিলে হয়, আমরা দিয়ে দিলাম তার বোঝার জন্য। তাহলে এটাকে আবারও গুণ করা যাবে, কারণ এটা গুণ আকারে আছে, এই দুই দিকে ব্র্যাকেট মানে ইন্টু আছে, এখানে গুণ আকার আছে। এটা যদি গুণ আমার লেগে থাকে তাহলে এখানে এই যে এক্স কিউব গুণের সময় পাওয়ার কিন্তু যোগ হয়ে থাকে। তা গুণ করার সেটা আরেকটা সিস্টেম, এটা হচ্ছে এটা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দুইটা সূত্র আছে। কিরকম? এটা এই যে দুটো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে। তাহলে এই এক্স কিউব আর এক্স কিউব গুণ করে দিলে আমাদের আসবে x6। 3 থেকে 9 হওয়ার কথা ছিল, হবে না, কারণ এটা গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে থাকে। তারপরে কি করব? মাইনাস, এটা হবে এইটা পাওয়ার উপর 6 দিলে হবে, না দিলে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এটা হয়ে থাকবে। এটা হয়তো বুঝতে সমস্যা হলে আমি এটা আর ক্লিয়ার করে বুঝাই যে এরকম এটা কিন্তু সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা আগে এ লিখবো, এর সঙ্গে যা আছে তাই লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কিন্তু ওয়ান কিন্তু আছে, ওয়ান লিখবো, স্কোয়ার দিলে হয় না দিলে হয়, তাহলে কিন্তু এটা সূত্র হয়ে গেছে। এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই 3 আর 2 গুণ করলে কিন্তু x টু দি পাওয়ার 6 হয়ে যাবে -1। এটা কিন্তু অ্যান্সার নির্ণয় হয়ে গেছে। যাই হোক, এটা কোন অপশনের মধ্যে আছে? এটা অপশন আছে গ নম্বর সঠিক অপশন। 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল কত? এখানে সূচকের অঙ্ক অনুযায়ী আমরা যেটা জানি যে বেস মিলে গেলে কেটে দিব এবং যদি পাওয়ার মিলে যায় সেটাকে অপসারণ করব। এখানে এমন একটা বিষয়, বেস কিন্তু মিল আছে, এটা কিন্তু ভাগ আছে, ভাগ থাকলে মিল তো কেটে দেওয়া যাবে না, এটাকে এক লাইন এটাকে সমাধান করতে হবে। কিরকম ভাবে? তাহলে আমরা জানি যে এই যে এখানে 2 এর উপর পাওয়ার আছে n মাইনাস 1, এই 2 কিন্তু এরকম ছিল, এটা মূলত এরকম ছিল 2 n, আবার ছিল এরকম গুণন দিলাম আমরা ইন্টু না দিয়ে -1 এরকম ছিল। কারণ দুইটা বেস মিলে গেলে একটা বেস লিখে তার উপর এটা যোগ দিয়ে লিখতে হয়, কিন্তু এটা ছিল, তাই আমরা আগের দিকে চলে যাব। তাহলে এটা 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n, এখানে একটা গুণ চিহ্ন দেবো বা ইন্টু দেওয়া যাবে, দুইটা দেওয়া যায়, 2 টু দি পাওয়ার -1 বা 2 ইনভার্স বলা যায়। তাহলে এটা পেলাম আমরা। তাহলে এটাকে আমরা কি করব? এখানে গুণ অবস্থা আছে আর এখানে কিন্তু একটা ইনভার্স করা আছে। কিরকম ভাবে? এই যে এই ইনভার্সটা আমরা কি করব? এখানে ইনভার্সটাকে এই মাইনাসের কারণে কি হয়ে থাকে? ভাগ, আর এখানে 2 থাকবে উপরে 1, এই ইনভার্সের কারণে হাফ হলো। কিভাবে হয় আমি আবারও দেখে দিচ্ছি, এটা অনেকে ভুল করে থাকে। এখানে 2 টু দি পাওয়ার -1 মানে 2 ইনভার্স 1। তাহলে 2 ইনভার্স 1 হওয়ার কারণে আমরা লক্ষ্য রাখবো যে এই মাইনাসের কারণে কিন্তু ভাগ চিহ্ন দেবো, এই 2 লিখে নেবো, 2 উপর ভাগ চিহ্ন হবে। তাহলে ভাগ চিহ্ন হওয়ার পর এই 1টা কিন্তু এর উপরে থাকে আর উপরে কিন্তু সর্বদা 1 হবে। তাহলে বিষয়টা এরকম যে 2 টু দি পাওয়ার 1 হয়ে গেল, অর্থাৎ 2 এর উপর পাওয়ার 1 আছে, সমস্যা নেই। তাহলে এটা গুণ করলে কিন্তু 1 থাকবে আর দুইটা একটা 2 গুণ করলে 2 হয়ে থাকবে। আমি এটা বললাম কৃষক যদি এখানে মাইনাস না হয় এরকম সংখ্যা থাকে, যদি আমি দেখলাম 2 টু দি পাওয়ার এটা আছে, তখন এই ক্ষেত্রে ছেলে পেলে আর পারে না, এটা ভুল করে থাকে অনেক স্টুডেন্টরা। তখন বলে এটা তারা কি করে থাকে, তারা এটা 3/2 লাগে, কিন্তু এটা কখনো হবে না, পুরোটাই ভুল হয়ে যাবে। যাই হোক, এটা কিন্তু এটা এরকম লেগে থাকে 3/2 লাগে, কিন্তু এটা হবে না, কারণ আমি ওই জন্য এখানে ভেঙে লিখে দিচ্ছি। তাহলে এটা কি হবে? এটা কিন্তু এই মাইনাসের জন্য ভাগ হবে আর 2 ঠিকই থাকবে, পাওয়ার যা থাকবে 2 এর উপর ঠিকই থাকবে আর উপরে সর্বদাই 1 হয়ে থাকে। তাহলে এরকম কি হয়ে থাকে 1/, এটা 3টা 2 গুণ করলে হয়ে থাকবে 8, এটা কিন্তু হবে। তা যাই হোক, আমি বুঝালাম এর জন্য। তাহলে ইনভার্সটা কিভাবে লেখা যায়? 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n গুণন এখানে 1/2। এই 1/2 কিভাবে হয়? 2 ইনভার্সকে 1/2 হয়, অর্থাৎ হাফ হয়। কিভাবে হয় আমি এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি। তাহলে এখানে আমরা কি করব? এখানে গুণ অবস্থা আছে, এটা কিন্তু গুণ করে দেবো আমরা। 2 টু দি পাওয়ার n ভাগ, এটা ঠিকই থবো, এই যে গুণ আছে এই লবের সাথে লবের গুণ, তাহলে এটা কিন্তু লব আর এই 1 লব, গুণ করে দেবো 2 টু দি পাওয়ার n আর নিচে থাকবে 2। এখন আমরা এই ভাগটাকে কি করব? এই ভাগটাকে গুণ করব, গুণে পরিণত করব। আর গুণে পরিণত করলে কি হয়? এটাকে গুণে পরিণত করলাম,
আর গুণে পরিণত করলে এর হরটা লব হবে, লবটা হর হবে, অর্থাৎ উপরে নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে আসবে। তাহলে নিচের সংখ্যা উপরে 2 গেল, আর নিচের সংখ্যা হলো 2 টু দি পাওয়ার n। এখন কি করবো, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ লব আর হরে কাটা যাবে, সংখ্যা মিলতে হবে, সংখ্যা মিলে গেলেই কাটা যাবে। কাটার পর কি পেলাম, 2 আছে, কিন্তু অ্যান্সার কিন্তু ট্রু হয়ে গেছে। তাহলে সঠিক অ্যান্সার, সঠিক অপশনটা হবে ক নম্বর।